আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ, সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ। এখন আমি কথা বলবো খিঁচুনি বা মৃগীরোগ সম্বন্ধে। খিঁচুনি বা মৃগীরোগী যারা দেখেছেন তারা জানেন যে এই রোগটা দেখতে কত ভয়ঙ্কর। হঠাৎ করেই একটা সুস্থ স্বাভাবিক মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে তার হাত পা ঝাঁকুনি দিচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, মুখ দিয়ে লালার মতো বা ফেনার মতো বের হচ্ছে, একটা বীভৎস দৃশ্য। সাধারণত 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট পর্যন্ত এই কাঁপুনি ঝাঁকুনি থাকে। এরপর আস্তে আস্তে রোগীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পরে রোগী কিছুক্ষণ কনফিউজড, অর্থাৎ সে এখন কোথায় আছে, কী করছে কিছুই বুঝতে পারে না, এরকম 1 ঘন্টা 2 ঘন্টা থাকে। তারপরে তার আস্তে আস্তে সে স্বাভাবিক হয়। অনেক সময় রোগী এরপরে তার খিঁচুনির কারণে হাত পায়ে প্রচণ্ড ঝাঁকুনি হওয়ার কারণে সারা গায়ে প্রচণ্ড ব্যথাও তৈরি হতে পারে কোনো কোনো রোগীর। এবং এই দৃশ্য যে লোকজন দেখে বা যার পরিবারে এই ধরনের একটা রোগী আছে, তারা এই রোগ সম্বন্ধে প্রচণ্ড রকম আতঙ্কে ভোগেন এবং আতঙ্কে ভোগাটাই স্বাভাবিক। কখনো কখনো খিঁচুনির মাত্রা এমন হয় যে খিঁচুনির কারণে তার জিহ্বা কেটে যায়, জিহ্বা কেটে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। কখনো কখনো রোগী খিঁচুনির মধ্যে প্রস্রাব করে দেয় বা পায়খানা করে দেয়। এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই রোগটা কেন হয়, এই রোগের প্রতিকার কী, এখান থেকে বাঁচার উপায় কী, এবং এই রোগীদেরকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। আমি প্রথমে শেষের দিক থেকে শুরু করি যে এই রোগীদেরকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এই রোগীরা কিন্তু কখনো বুঝতে পারে না যে তার কখন খিঁচুনি হবে। হঠাৎ করেই কোনো ধরনের ঘোষণা ছাড়াই তার খিঁচুনি শুরু হয়ে যেতে পারে, বা 2-1 মিনিট আগে কিছুটা সে লক্ষণ টের পেলেও পেতে পারে। তো এই জন্য এই রোগীদেরকে কখনো একা ছাড়া যাবে না। সবসময় চেষ্টা করতে হবে তার পাশে কেউ না কেউ যেন থাকে। ঝুঁকিপূর্ণ কাজ যেমন আগুনের কাজ, ধারালো জিনিসের কাজ, বা ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি দিয়ে যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই রোগীরা কখনো মই বেয়ে উপরে উঠবে না, বা গাছে উঠবে না, বা ছাদের কার্নিশে কখনো উঠবে না, কারণ ওখানে যদি খিঁচুনি হয় তাহলে সে পড়ে মরে যাবে। এই ধরনের রোগীরা পানিতে কখনো নামবে না, পুকুরে নামবে না। পুকুরে নামলে তার যদি পুকুরে নামা অবস্থায় যদি কখনো খিঁচুনি তৈরি হয় তাহলে সে ডুবে মরে যাবে। এমনকি রাস্তাঘাটে যে বৃষ্টিতে হাঁটু পানি জমে যায়, এই পানিতে নামা অবস্থাতেও যদি খিঁচুনি হয় তাহলেও একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে একা রাস্তা পার হবে না, যানবাহনে উঠবে না। এই বিষয়গুলোতে সবসময় চেষ্টা করবে তার সাথে থাকা। এখন কথা হচ্ছে যে একটা মানুষকে সবসময় আরেকটা মানুষকে সাথে নিয়ে থাকতে পারবে তা তো না। তাহলে কি করতে হবে? এমন চিকিৎসা করতে হবে যাতে তার এই খিঁচুনিটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসে, যাতে করে কারো সাহায্য বা সহযোগিতা ছাড়া সে চলতে পারে। সেই ক্ষেত্রে আমাদের 2টা বিষয় করণীয়। প্রথমে হচ্ছে তার খিঁচুনি কেন হচ্ছে এবং কী ধরনের খিঁচুনি হচ্ছে এটাকে নির্ণয় করা, যেটা করতে গিয়ে আমরা মাথার একটা সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করতে পারি। সেই সাথে ইইজি নামে একটা পরীক্ষা আছে, ব্রেনের মধ্যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি তার লাগিয়ে করতে হয়। সেটা আমরা করে দেখতে পারি যেটা কী ধরনের খিঁচুনি, কোত্থেকে উৎপত্তি হচ্ছে, এবং ওই ধরনের ওই খিঁচুনির চিকিৎসা কী সেটা আমরা বের করতে পারি। তো এটা নির্ণয় করে সেই অনুযায়ী যদি আমরা তাকে সঠিক ওষুধ সঠিক মাত্রায় প্রেসক্রাইব করি, তাহলে এই রোগীরা দীর্ঘদিন ভালো থাকতে পারে। এবং এই ওষুধ একটানা খেয়ে যেতে হয়, সাধারণত 3 থেকে 5 বছর একটানা খেয়ে গেলে রোগীরা ভালো হয়ে যায়, যদি তার ব্রেনে অন্য কোনো নির্ণয়যোগ্য কারণ না থাকে। আর যদি কারো ব্রেনের টিউমার থাকে বা স্ট্রোক থাকে বা ক্যান্সার থাকে, সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা খিঁচুনির সাথে সাথে ওই নির্দিষ্ট রোগের চিকিৎসা করলেও অনেক সময় রোগীরা স্থায়ীভাবে ভালো হয়ে যায়। কোনো কোনো রোগীর ক্ষেত্রে হয়তো বা সারা জীবনের জন্য ওষুধ খেতে হয়। কিন্তু ঘটনা যাই হোক না কেন, এই খিঁচুনি রোগ দেখতে যেমন ভয়ঙ্কর, একইভাবে তার চিকিৎসাও বাংলাদেশে এখন অনেকটাই অ্যাভেলেবল। কাজে এটাকে সঠিক চিকিৎসা করতে হবে। আর রোগীরা একটা ভুল করে প্রায়, সেটা হচ্ছে যে ডাক্তারের কাছে আসে না অনেক ভয়ে। আসার আগে তারা কবিরাজের কাছে যায়, ঝাড়ফুঁক করে, হোমিওপ্যাথি খায়, বা বিভিন্ন ধরনের বিকল্প বা অল্টারনেটিভ চিকিৎসার পদ্ধতিতে যেতে চায়। কিন্তু এই ধরনের চিকিৎসাগুলো রোগের ঝুঁকি আরও বাড়ায় এবং রোগীকে তার জীবন সংশয়ে ফেলে দেয়। সো আমরা ওই ধরনের চিকিৎসা করার আগে এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন, ক্লিনিক্যাল নিউরোলজিস্ট, তাদের সাথে পরামর্শ করেই পরবর্তী চিকিৎসাতে যাওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।